ওয়েলকাম টু MHS বাংলা। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। এর আগের দিন আমাদের যেটা পড়ানো হয়েছে সেটা ছিল চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। এবার সেখানে কি ছিল না, সেখানে দেখো একটা চুম্বক ছিল, তার উপর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছিল এবং আমরা দেখেছি সেই ক্ষেত্রে যখন তড়িৎ প্রবাহিত হয়েছিল এই চুম্বক শলাকাটি বিক্ষিপ্ত হয়েছিল, অর্থাৎ সরে গেছিল, যে কারণে আমরা বলেছিলাম চুম্বকের উপরে তড়িৎ প্রবাহ একটি ক্রিয়া করেছিল। এবার আজকে ঘটনাটিকে একটু যদি উল্টো করে করি তাহলে ঘটনাটা কিরকম না, মনে করো আমি এই যে চুম্বক আছে এই চুম্বকটিকে আমি স্থির করলাম, অর্থাৎ চুম্বকটি কিন্তু আর নড়াচড়া করতে পারবে না, একটি স্থির চুম্বক ক্ষেত্র সৃষ্টি করলাম। অর্থাৎ চুম্বকের এই দুটি মেরুকে নড়াচড়া করতে যাতে না পারে সেই জন্য সূচি চুম্বক বাদ দিয়ে আমি যদি দণ্ড চুম্বক ব্যবহার করি বা অন্য কোনো চুম্বক ব্যবহার করি সেই ক্ষেত্রে কি হবে, চুম্বকটি কিন্তু নড়াচড়া করতে পারবে না। তাহলে কি হবে, এই তারটি চুম্বকের উপর একটি ক্রিয়া করবে। সঙ্গে সঙ্গে আমরা নিউটনের সূত্র থেকে জানি যদি চুম্বক তড়িৎ চুম্বকের উপর ক্রিয়া করে সঙ্গে সঙ্গে চুম্বকটি এই তড়িৎ পরিবাহীটির উপর একটি প্রতিক্রিয়া করবে। এবার এই পরিবাহীটি যদি এরকমের হয়, এই পরিবাহীটি যদি নড়াচড়া করতে পারে তাহলে সেক্ষেত্রে আমি কি দেখব, এই চুম্বকের কারণে পরিবাহীটি নড়াচড়া করছে। অর্থাৎ আগে চুম্বকটি নড়াচড়া করছিল, ক্রিয়া হচ্ছিল, পরিবাহীটা চুম্বকের উপর ক্রিয়া করছিল, এখন চুম্বকটি একই রকম প্রতিক্রিয়া করবে এবং প্রতিক্রিয়ার দরুন এই পরিবাহী তারটি যদি নড়াচড়া করতে পারে সেরকম ভাবে যদি করা হয় তাহলে এই পরিবাহী তারটি কিন্তু নড়াচড়া করবে, অর্থাৎ এখন পরিবাহীটি নড়াচড়া করবে। এবং এই পরিবাহীটি কোন দিকে যাবে, কিভাবে নড়াচড়া করবে, পরিবাহীর গতিটি কোন দিকে হবে, তার জন্য আমাদেরকে পড়তে হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কি হলো, বাম হাতের তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে সূত্রটি কি আছে একটু দেখা যাক। সূত্রটা হচ্ছে এই যে বাম হাতের তিনটি আঙুল তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ। দেখো এই আঙুলটির নাম হচ্ছে তর্জনী, এই আঙুলটির নাম হচ্ছে মধ্যমা, এটার নাম হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, তাই তো, এবং এটার হচ্ছে অনামিকা, এটার কনিষ্ঠা। এই দুটোর প্রয়োজন নেই, এই দুটোকে আমি মুড়ে দিলাম। এবার এই যে তিনটি আঙুল মধ্যমা, তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই তিনটি আঙুলকে পরস্পরের সমকোণে রাখলে, তাহলে যদি পরস্পরের সমকোণে রাখা হয় তাহলে এইভাবে রাখতে হবে। দেখো এর সঙ্গে এর কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এর সঙ্গে এর কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এইভাবে যদি আমরা রাখি, বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে যদি পরস্পরের সমকোণে রাখি এবং তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ, এই যে এটা তর্জনী, এটা হবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ। এবার চুম্বক ক্ষেত্রের অভিমুখটা কি জিনিস না, দেখো তোমাকে বলছি, এখানে আমরা বলরেখা নির্ণয় করব। তা বলরেখা নির্ণয় করতে গেলে চুম্বকের প্রয়োজন। তাই এখানে দেখো এটা হচ্ছে একটা দণ্ড চুম্বক, আবার এটাও একটা দণ্ড চুম্বক, চুম্বকটি একটু ভেঙে গেছে, অসুবিধা কিছু নেই। আবার এই যদি এইরকম চুম্বক ধরি তাহলে এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি চুম্বক। যদি এই রকম চুম্বককে দেখা হয় এটা হচ্ছে বলয়াকৃতি চুম্বক, এরকম বলয়াকৃতি চুম্বক, বিভিন্ন রকমের চুম্বক আছে। তা আমাদের এইখানে আবার এরকম একটা চুম্বক, এটাকে বলা হচ্ছে সূচি চুম্বক অথবা চুম্বক শলাকা। এই শলাকা সর্বদা উত্তর বা দক্ষিণ মুখ করে থাকে, এটা হচ্ছে সূচি চুম্বক। এবারে আমাদের এখানে বলরেখা নির্ণয় করতে গেলে দুটি চুম্বকের প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটা দণ্ড চুম্বক আর একটা হচ্ছে এই সূচি চুম্বক বা চুম্বক শলাকা। এটার সাহায্যে কিভাবে নির্ণয় করা যায় না, দেখো সূচি চুম্বক যেটা, তার এই যে লাল তুমি দেখতে পাচ্ছ এখানে, সেই লালটি হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে উত্তর মেরু লাল,
যে সূচি চুম্বকের যে লালটা, এটা একটা পাতলা পাত দিয়ে তৈরি একটি চুম্বক। এই লালটি হচ্ছে উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। এবার এই দুটি উত্তর আর এবং দক্ষিণ, এই উত্তর মেরুর দিক নির্ণয় থেকে আমরা কিন্তু চুম্বকের বলরেখা নির্ণয় করব। কিভাবে বলরেখা নির্ণয় করা যায় না, তোমরা ভালো করে দেখো যে কী ঘটনাটা ঘটছে। আমি মনে করো এখানে প্রথমে রাখলাম, তাহলে দেখো চুম্বকের এই যে লাল যে উত্তর মেরুটা এদিকে আছে, এই দিকে আছে, তাহলে উত্তর মেরু এইদিকে। আমি বললাম ঠিক আছে এই দিকে হচ্ছে। তারপরে একটু চুম্বকটাকে সরাই, দেখো উত্তর মেরু এবার এই দিকে হলো। তারপরে একটু সরাই, উত্তর মেরু এই দিকে। তারপরে একটু সরাই, উত্তর মেরু এই দিকে হচ্ছে। তারপরে একটু সরাই, উত্তর মেরু এই দিকে। আবার যদি আরেকটুকু সরানো হয়, উত্তর মেরু এই দিকে গেল। আবার একটুকু সরানো হলে উত্তর মেরু এই দিকে গেল। আবার একটু সরানো হলে এইদিকে গেল, আবার এদিকে গেল। এইভাবে দেখো শেষ পর্যন্ত কী হচ্ছে, উত্তর মেরুটা দক্ষিণ মেরুর সঙ্গে মিলিত হচ্ছে। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে এখানে যখন ছিল, এই জায়গাতে যখন ছিল, এই জায়গাতে তখন উত্তর মেরুটা এদিক থেকে বাইরের দিকে বেরিয়েছিল। আবার যখন এদিকে আসছে তখন আস্তে আস্তে আবার এদিকে আসছে, এদিকে ঘুরছে, আবার এই দিকে ঘুরছে, নিয়ে একসময় কী হচ্ছে, উত্তর মেরুটা দক্ষিণ মেরুর সঙ্গে মিলিত হচ্ছে। যার ফলে আমাদের এই চুম্বক বলরেখা নির্ণয় করার সময় আমাদের যদিও তীর চিহ্ন দিয়ে নির্ণয় করতে হয়, এই যে এই চুম্বকটা এটা হচ্ছে উত্তর মেরু এন আর এটা হচ্ছে দক্ষিণ মেরু এস। তাহলে এই ক্ষেত্রে কী মনে হলো, যেন এই চুম্বকের উত্তর মেরুটার দিকটা যদি দিক দিয়ে আমরা বলরেখাটাকে নির্ণয় করি, তাহলে বলরেখার দিক দিয়ে নির্ণয় করে, তাহলে মনে হচ্ছে যেন এই দিক দিয়ে বেরোচ্ছে, এইভাবে বেরোচ্ছে দিকটা, এরকমভাবে যাচ্ছে, এরকমভাবে দেখো এই যে আমি যে তীর চিহ্ন দিলাম এভাবে যাচ্ছে, এভাবেই যাচ্ছে, তাই তো? এভাবে গিয়ে কি হবে, এক সময় এটা দক্ষিণ মেরুর সঙ্গে মিলিত হবে, অর্থাৎ উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরুর সঙ্গে মিলিত হবে। আবার যদি এই প্রান্তে করা হয়, তাহলে এই প্রান্তে ঘটনাটা কি ঘটছে দেখা, উত্তর মেরু এই দিকে আছে, বের হচ্ছে। আবার এই দিকে দিলে কী হবে, উত্তর মেরু এই দিকে গেল, আবার এদিকে গেলে এইদিকে গেল, আস্তে আস্তে সেটা কিন্তু দক্ষিণ মেরুর দিকে আসছে। আবার এদিকে যদি নিয়ে যায়, এদিকে চলে এসছে, আস্তে আস্তে দেখো এটা কিন্তু দক্ষিণ মেরুর দিকেই চলে এসছে। তার মানে এইটার ক্ষেত্রেও আমি যদি ছবিটা আঁকি, তাহলে এখান থেকে এইভাবে বেরোবে, বেরিয়ে এইভাবে গিয়ে এইভাবে আবার দক্ষিণ মেরুতেই। সুতরাং এইরকম করে শুধু এক জায়গা না, এরকম করে অসংখ্য বলরেখা অঙ্কন করা যায় এবং অসংখ্য বলরেখা থাকেও, কিন্তু সেই বলরেখাগুলো কিন্তু একটা আরেকটাকে কখনো ছেদ করে না। এই বলরেখা এইভাবে পরপর উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরুতে এসে প্রবেশ করে। এইভাবেই বলরেখাগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আর এই বলরেখা থেকেই আমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে বলরেখা থেকে বলরেখা থেকে চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয়। তাহলে এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে চুম্বক ক্ষেত্রের যে দিক, অর্থাৎ চুম্বকের চারপাশে যে এলাকাটার মধ্যে বলরেখা থাকে, তার দিকটা হচ্ছে দেখো উত্তর থেকে দক্ষিণে। তাই আমরা এই যে সব বলরেখাগুলি উত্তর থেকে দক্ষিণে, তাই এখানে আমরা যদি চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি করব, আমি এবার এই চুম্বকটিকে এখান থেকে সরাচ্ছি, দেখো চুম্বকটাকে সরালাম, সরালে এবার দেখো বলরেখার দিকটা কি লিখবো, আমি উত্তর থেকে দক্ষিণে। আমি যদি চুম্বকের ভিতরে করি বা যে কোনো জায়গায় যদি সোজা সোজা করতে চাই, তাহলে এই বলরেখার দিকটি হবে এই রকম, এইটা থেকে দক্ষিণ, এইটা। এইভাবেই চুম্বক বলরেখার দিক নির্ণয় করা হয়। তাহলে সর্বদা তোমরা খেয়াল রাখবে যে চুম্বক ক্ষেত্রের দিক, চুম্বক ক্ষেত্রের দিক নর্থ মেরু থেকে সাউথ মেরু, অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, এটাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। সুতরাং চুম্বক ক্ষেত্রের অভিমুখ চুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে হয়। তাহলে এটা আমরা বুঝে গেছি। তাহলে তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ, অর্থাৎ এটা মধ্যমা, এটা হবে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি নির্দেশ করে, অর্থাৎ এই দুটি আঙ্গুল তর্জনী চুম্বক ক্ষেত্র, মধ্যমা তড়িৎ প্রবাহ যদি নির্দেশ করে, তবে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। অর্থাৎ আমি এখনই বললাম যে পরিবাহীটি নড়াচড়া করবে, চুম্বক নড়াচড়া করবে না। তাহলে পরিবাহীটি কোন দিকে যাবে সেটা এই দিকটা নির্দেশ করবে, অর্থাৎ এই আঙুলটি যেদিকে যাবে
পরিবাহীটিও সেই দিকে যাবে। তার আগে কিন্তু তর্জনী হবে চুম্বক ক্ষেত্র এবং মধ্যমা, তর্জনী চুম্বক ক্ষেত্র এবং মধ্যমা হবে তড়িৎ প্রবাহের অভিমুখ। আচ্ছা, এই সূত্রটি খুবই সহজ, তোমরা আঙুলে লিখে নেবে। এভাবে দেখো, আমিও লিখে নিয়েছি। এটা চুম্বক ক্ষেত্র, এটা তড়িৎ প্রবাহ, তাহলে এটা হচ্ছে পরিবাহীর গতি। এভাবে তোমরাও লিখে একটু দেখবে, খুব সহজেই তোমাদের কিন্তু মুখস্থ হবে। তাহলে তর্জনী চুম্বক ক্ষেত্র, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে দেখো, এবার এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে বা এই নিয়মের সাহায্যে চলে এরকম একটি যন্ত্র, যার নাম হচ্ছে বার্লো চক্র। এই যন্ত্রটি সম্পর্কে আমরা পড়ব, যন্ত্রে কি ঘটনাটা ঘটছে সেটা আমরা দেখব। এখন দেখো, এই যে যন্ত্রটি, এই যন্ত্রটিতে এখানে একটি ব্যাটারি লাগানো আছে। এই যে ব্যাটারি, যার পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট যাচ্ছে এবং এইভাবে কারেন্ট কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছে। নেগেটিভ প্রান্তটা এখানে পারদ রাখা আছে, পারদের সঙ্গে যুক্ত আছে। কোথায় পারদ রাখা আছে না, দেখো, এটা হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক। এই রকমের দেখতে হয় অশ্বক্ষুরাকৃতি চুম্বক, অশ্বের খুরের মতো বা ইউ আকৃতির। এই চুম্বকটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি চুম্বক। এর এটা একটা মেরু, এটা একটা মেরু। এটা যদি উত্তর মেরু হয়, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এটা হচ্ছে চুম্বক। এবার সেই চুম্বকটাকে এখানে বসানো আছে। কেমন ভাবে? এরকম করে রাখা আছে, কিন্তু এইভাবে, অর্থাৎ ছবিটা হয়তো এরকম দেখানো হচ্ছে যে উপর থেকে নিচে এরকম এরকম বোঝাচ্ছে, কিন্তু এইভাবে নেই। রাখা আছে টেবিলের উপর, যদি রাখা থাকে তাহলে এরকম ভাবে রাখা থাকবে, এইভাবে রাখা আছে। অর্থাৎ এটা যদি উত্তর মেরু হয়, এটা দক্ষিণ মেরু হয়, তাহলে কিন্তু এই চুম্বক ক্ষেত্রের যে অভিমুখ, সেটা কিন্তু উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ এই অভিমুখে হবে। কলমটা যেদিকে যাচ্ছে ওই অভিমুখে, অর্থাৎ বোর্ডের ভিতরের দিকে, যেহেতু বোর্ডটা বোর্ডের ভিতরের দিকে হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ, ওই ভিতরের দিকে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে এখানে চুম্বক বসানো আছে এবং সেই চুম্বকটির মাঝে একটি পাত্র আছে। সেই পাত্রের ভিতরে পারদ রাখা আছে। পারদ হচ্ছে একটি তরল ধাতু, তাই এখানে কিন্তু পারদকে বসানো আছে। এবার কি ঘটনাটা ঘটছে একটু দেখা যায়। আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম পড়েছি, এই নিয়মটা। এবার সেই নিয়মেই চক্রটা ঘুরবে, কোন দিকে যাবে না যাবে সেসব কিছু আমরা পড়ব। দেখো, এখানে প্রথম কথা, এটা যেহেতু উত্তর মেরু, ওটা দক্ষিণ মেরু, তাহলে চুম্বক ক্ষেত্র আমি বললাম যে এই চুম্বক ক্ষেত্র যেহেতু এটা উত্তর, এটা দক্ষিণ, চুম্বক ক্ষেত্র বোর্ডের ভিতরের দিকে, অর্থাৎ আমার এই যে আঙুলটা সেটা হবে বোর্ডের ভিতরের দিকে, ওই দিকে হবে আঙুলটি। ওকে, এবার তড়িৎ কোন দিকে আসছে? দেখো, উপর থেকে নিচে, তাহলে তড়িৎ আসছে উপর থেকে নিচে, তড়িৎ প্রবাহের অভিমুখ এটা। এটা ছিল চুম্বক ক্ষেত্রের অভিমুখ, যেটা বোর্ডের ভিতরের দিকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, ভিতরের দিকে। এটা তড়িৎ প্রবাহ উপর থেকে কোন দিকে? নিচের দিকে। তাহলে পরিবাহীর গতিটা কোন দিকে হবে? দেখো, এই দিকে, অর্থাৎ পরিবাহীটা এই দিকে যাবে। এখন পরিবাহী এই দিকে যাবে বলতে, এই আঙুলটি পরিবাহীর গতি নির্দেশ করে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে আছে। তাহলে যদি পরিবাহীটা এই দিকে যায়, অর্থাৎ এই যে চক্রটা এই দিক বরাবর যাবে, এই দিকে যাবে, অর্থাৎ চক্রটা এই দিক থেকে এইভাবে যাবে। ওকে, অর্থাৎ এইভাবে চক্রটি ঘুরবে, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখানে একটি চক্র লাগানো আছে, কয়েকটি দাঁত বিশিষ্ট একটি চক্র লাগানো আছে। সেই চক্রটি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বোঝা গেল? এটা হচ্ছে বার্লো চক্র, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চলে। এবার এখানে যে ছোট ছোট কয়েকটি প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলি এরকম। অনেক সময় বলা হয় যে আচ্ছা, এই যে চুম্বক, এই চুম্বকটা যদি উল্টো না হয়, যদি উল্টে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তো দেখো, কি হবে তার আগে তোমাকে মনে রাখতে হবে যে আমার চক্রটি কোন দিকে ঘুরছে। দেখো, এটা ঘুরছে, এটা প্রথম ঘুরছে কোন দিকে? এই দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার যদি আমি চুম্বকটা উল্টে দিই, অর্থাৎ চুম্বকের এটা ছিল উত্তর মেরু, এটা ছিল দক্ষিণ মেরু, ওই দিকে ছিল চুম্বক ক্ষেত্র বোর্ডের ভিতর দিকে। এবার এই চুম্বকটাকে যদি উল্টে এইভাবে বসিয়ে দিই, তাহলে দেখো উত্তর মেরু হয়ে গেল ওইটা, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এটা উত্তর, এটা দক্ষিণ, মানে এখন চুম্বক ক্ষেত্র হবে উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ এই কলমটার দিকে ধরলে এই দিকে, বোর্ড থেকে বাইরের দিকে যাবে। দেখো, এই দিকে তোমাদের দিকে যাচ্ছে। তাহলে চুম্বক ক্ষেত্র হচ্ছে তোমাদের দিকে, অর্থাৎ আমার আঙুলটি এরকম হবে, চুম্বক ক্ষেত্র তোমাদের দিকে। কেন না এর মেরু দুটি কিন্তু এখন পাল্টে গেছে। এই মেরুটি হয়ে গেছে তোমার এন, আর এই মেরুটি হয়েছে কি বলতো? এস। তাহলে চুম্বক ক্ষেত্র এখন বাইরের দিকে, তোমাদের দিকে। এবার তড়িৎ কোন দিকে নামছে? তড়িৎ কিন্তু ওইটাই আছে, তড়িতের কোনো পরিবর্তন হয়নি, তড়িৎ কিন্তু একই রকম উপর থেকে নিচে নামছে। তাহলে তড়িৎ এটা। ওকে, এবার এই আঙুলটা দেখো কোন দিকে? এই দিকে যাচ্ছে, এই দিকে। আঙুল যদি এই দিকে যায়, তাহলে চক্র এই দিকেই যাবে, অর্থাৎ এখন চক্রটা কিন্তু উল্টো দিকে ঘুরবে।
সুতরাং যদি আমরা এখানে চুম্বকের মেরু দুটিকে চেঞ্জ করি বা চুম্বক ক্ষেত্রের অভিমুখটি পরিবর্তন করি, তাহলে সেক্ষেত্রে বার্লো চক্রের ঘূর্ণনটি কিন্তু উল্টো দিকে হবে। এই কথাটি লিখলেই হবে। এবার দ্বিতীয় কি জিনিসটা বলা হয় যে চুম্বকটি আগে যা ছিল তাই আছে, অর্থাৎ এটা ছিল উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, সেটাই আছে। এই কারেন্টের ক্ষেত্রে কি করা হলো না, কারেন্টের ক্ষেত্রে এটাকে করা হলো প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এই বড়টা প্লাস এটা মাইনাস। তাহলে এখন কারেন্ট কি হবে, কারেন্ট এখন এই দিক দিয়ে গিয়ে এরকম এই পারদপূর্ণ পাত্র তার সঙ্গে চক্র, এই চক্র দিয়ে কারেন্ট আস্তে আস্তে উপরের দিকে উঠবে, অর্থাৎ যে কারেন্টটি আগে নিচের দিকে নামছিল সেই কারেন্ট এখন উপরের দিকে যাবে। তাহলে এক্ষেত্রে কি হলো, চুম্বক ক্ষেত্র তো বোর্ডের ভিতরের দিকেই আছে, এইভাবে আছে, কারেন্ট কিন্তু এখন উপরের দিকে, এইরকম উপরের দিকে। ওকে, তাহলে এই আঙুলটি দেখো এই দিকে যাচ্ছে, যাচ্ছে তো, তাহলে চুম্বক ক্ষেত্র বোর্ডের ভিতরের দিকে আছে, তড়িৎ প্রবাহ কিন্তু উপর দিকে হয়ে গেছে, উপরের দিকে, এখন চক্রটি এই দিকে যাবে। এই যে ফ্লেমিং এর বাম হস্ত, এটাকে এরকম করেছি, তাহলে চুম্বক এই দিকে যাবে, এই পরিবাহী অর্থাৎ কাঁটাটি বার্লো চক্রটি এই দিকে যাবে। সুতরাং এখন বার্লো চক্র এই বরাবর ঘুরবে, এই দিকে যাবে, অর্থাৎ প্রথমে যে পথে ঘুরছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এক্ষেত্রেও দেখা গেল যে তার দিকটি কি হয়েছে বলতো, পরিবর্তন হয়েছে। ওকে, এবার বলা হচ্ছে যে আচ্ছা যদি একসঙ্গে দুটিকেই পরিবর্তন করা হয়, অর্থাৎ চুম্বকটাকেও উল্টিয়ে দিলাম, আবার তড়িৎটা তো উল্টানো আছে, তাহলে চুম্বকটা যদি উল্টানো হয় এটা হবে এন মেরু আর এটা হয়ে যাবে এস মেরু, তাহলে সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে, আমি বললাম চুম্বক ক্ষেত্রের অভিমুখ এখন তোমাদের দিকে হবে, এইরকম হবে, আঙুলটি যাবে তোমাদের দিকে। কারেন্ট কোন দিকে আছে, উপরের দিকে, তাহলে কারেন্ট, এটা কারেন্টের দিক, তড়িৎ প্রবাহ এটা উপরের দিকে, চুম্বক ক্ষেত্র এই আঙুলটি তোমাদের দিকে, এটি উপরের দিকে। এখন দেখো এইটা হচ্ছে পরিবাহীর গতি, এটা কোন দিকে যাচ্ছে, এই দিকে, ওই দিকে যাচ্ছে, এই বরাবর, ওই বরাবর যাচ্ছে, অর্থাৎ এই বরাবর। সুতরাং এই কাঁটাটি আগে যেরকম ঘুরছিল ওই রকমই কিন্তু ঘুরবে, বোঝা গেল? তাহলে একসঙ্গে যদি দুটিকেই পরিবর্তন করি তাহলে কিন্তু কাঁটাটির ঘূর্ণন একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার আরেকটি প্রশ্ন বলা ভালো যে এখানে আমরা যে তড়িৎটি ব্যবহার করেছি সেই তড়িৎটা হচ্ছে ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট, ব্যাটারিতে যে কারেন্টটি তৈরি হচ্ছে। এই জায়গায় যদি আমরা এসি ব্যবহার করি, অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ যে কারেন্টের দিক পরিবর্তন হয় সময়ের অন্তর অন্তর, নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার দিকটি কিন্তু পরিবর্তন হয়। যদি দিক পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, একবার কারেন্ট উপর থেকে নিচে নামবে, আরেকবার কারেন্ট নিচ থেকে উপরে যাবে, যার ফলে কি হবে, কাঁটাটা একবার ঘূর্ণন এই দিকে মনে হবে, একবার ওই দিকে, অর্থাৎ এই কাঁটাটি এবং এই যে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন খুবই তাড়াতাড়ি হয়, যে কারণে এই কাঁটার ঘূর্ণনটি কিন্তু বন্ধ হয়ে যাবে, কাঁটাটি কোনো দিকেই যাবে না, না এই দিকে যাবে না ওই দিকে যাবে, যেহেতু তড়িৎ প্রবাহটা খুবই কম সময়ের মধ্যে তার দিকটিকে কি করে পরিবর্তন করে। সুতরাং এসি প্রবাহে বার্লো চক্র ঘুরবে না। ওকে, এবার বলা হয় যদি তড়িৎ প্রবাহ বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা সোজা ব্যাপার, তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে এই চক্রটি কিন্তু আর ঘুরবে না, বোঝা গেল? এটাই হচ্ছে বার্লো চক্র। খেয়াল রাখবে এই বার্লো চক্র কিন্তু ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চলে। সুতরাং কোন একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি পরিবাহীকে রাখা হয় তাহলে কি হয়, এবং সেই পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেই চুম্বক ক্ষেত্রে পরিবাহীটি কিন্তু নড়াচড়া করে বা পরিবাহীটি বিক্ষিপ্ত হয়, এক্ষেত্রে বার্লো চক্রটি ঘূর্ণন হয়। এই নিয়মেই বার্লো চক্র তৈরি করা হয়েছে এবং বার্লো চক্রটি চলে যে নিয়মে সেটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম।